হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। প্রিভিয়াস ইয়ারের জিকে সিরিজের 27 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আমাদের এই ক্লাসটি প্রতিদিন দুপুর 12টার সময় প্রোভাইড করা হয়, যেই ক্লাসে বিগত পরীক্ষাগুলি প্রিভিয়াস ইয়ারের জিকে নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রিভিয়াস ইয়ারের জিকের সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ জিকে নিয়েও আলোচনা করা হয়। আমাদের এই ক্লাসটি হলো আজকে 27 নম্বর ক্লাস। বিগত আমরা 26টি ক্লাস ধরে প্রিভিয়াস ইয়ারের জিকে আলোচনা করে আসছি। যদি বিগত ক্লাসগুলি কেউ না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে। আর যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলি আবার কোনো না কোনো পরীক্ষায় রিপিট হয়। তাই আজকে প্রিভিয়াস ইয়ারগুলি সবাই দেখে নিও। আর কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? অপশন এ ডেভিড হেয়ার, অপশন বি আলেকজান্ডার ডাফ, অপশন সি এইচ.ভি. ডিরোজিও, অপশন ডি উইলিয়াম জোন্স। সঠিক উত্তরটি হলো অপশন ডি, স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলে স্যার উইলিয়াম জোন্স। এবার আমরা এশিয়াটিক সোসাইটি সম্বন্ধে কিছু জিকে দেখে নিই। এই এশিয়াটিক সোসাইটি 1784 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়ার ইতিহাস, নাগরিক ও পুরাকীর্তি, আইন, কলা, বিজ্ঞান ও সাহিত্য অনুসন্ধান করার জন্য এই সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়াটিক সোসাইটি হলো সমগ্র এশিয়া মহাদেশের শিক্ষা ও গবেষণার প্রাচীনতম কেন্দ্র। তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স 1784 সালে প্রতিষ্ঠিত করেছিল, সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল। তোমরা সবাই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার আমরা দেখে নেব আজকে 2 নম্বর প্রশ্নটি। নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? অপশান এ প্লেগ্রা, অপশান বি রিকেট, অপশান সি কোয়াশিয়কর, অপশান ডি রেটিনোব্লাস্টোমা। সঠিক উত্তরটি হলো অপশান সি কোয়াশিয়কর। প্রোটিনের অভাবে রোগটি হয় কোয়াশিয়কর। এবার কোয়াশিয়কর রোগের সম্বন্ধে আমরা কিছু জিকে দেখে নিই। কোয়াশিয়কর হলো একটি প্রোটিনের অভাবজনিত রোগ, যা প্রাথমিকভাবে 1 থেকে 3 বছর বয়সী শিশু এবং বাচ্চাদের প্রভাবিত করে। এর লক্ষণ কি? এই রোগের লক্ষণ হলো রক্তশূন্যতা, কম ওজনের শিশু, অস্বাভাবিক বৃদ্ধি, দুর্বল মস্তিষ্কের বিকাশ আর ক্ষুধামান্দ্য। এবার দেখে নেব প্রোটিন সম্পর্কিত। আমাদের শরীরে ওজনের প্রায় 20% হলো প্রোটিন। এবার দেখো, প্রোটিনগুলি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন ধারণ করে। প্রোটিনের প্রধান উৎস কি? প্রোটিনের প্রধান উৎস হলো দুধ, পনির, ডাল, মটর, চীনাবাদাম, মাছ, মাংস ইত্যাদি হলো প্রোটিনের মূল উৎস। আমাদের শরীরে বৃদ্ধি এবং সুস্থতার জন্য প্রোটিনের প্রয়োজন। এবার আমরা চলে যাবো আজকে 3 নম্বর প্রশ্নে। নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? অপশান এ সোন, অপশান বি গোমতী, অপশান সি গণ্ডক, অপশান ডি হলো সুবর্ণরেখা। সঠিক উত্তরটি হলো অপশান ডি সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীটি গঙ্গার উপনদী নয়। অর্থাৎ বাকি যে 3টি নদী আছে, সোন, গোমতী এবং গণ্ডক, এই 3টি নদী হলো গঙ্গার উপনদী। এবার সুবর্ণরেখা নদী সম্বন্ধে জিকে দেখে নাও। সুবর্ণরেখা নদীটি রাঁচির কাছ থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে উড়িষ্যার তালসারির কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এবার আমরা চলে যাই আজকে 4 নম্বর প্রশ্নে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন? অপশান এ এন.এম. যোশী, অপশান বি মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, অপশান সি সুভাষচন্দ্র বোস, অপশান ডি লালা লাজপত রায়। সঠিক উত্তরটি হলো অপশান এ এন.এম. যোশী অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসটি স্থাপন করেন। এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে আমরা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কিত জিকেগুলি দেখে নিই। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC হলো ভারতের প্রাচীনতম একটি ট্রেড ইউনিয়ন ফেডারেশন। এটি 1920 সালে 31শে অক্টোবর লালা লাজপত রায়কে প্রথম অধ্যক্ষ হিসাবে নির্বাচিত করে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ ভারতের বোম্বাই প্রেসিডেন্সিতে এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই সম্পর্কিত আমরা এবার দেখে নেব আজকের 5 নম্বর প্রশ্নটি। সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি? অপশান এ সমান্তরাল সজ্জা, অপশান বি শ্রেণী সজ্জা, অপশান সি শ্রেণী ও সমান্তরাল সজ্জা, অপশান ডি ওপরে কোনটি নয়। সঠিক উত্তরটি হলো অপশান এ সমান্তরাল সজ্জা। অর্থাৎ সমান্তরাল সমবায়ে সাধারণত গার্হস্থ্য অর্থাৎ বাড়ির বৈদ্যুতিক তারের সংযোগটি করা হয়। এবারে অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। একটি সমান্তরাল সমবায়ে বর্তনীতে ভোল্টেজ সবসময় একই থাকে। তাহলে কি পার্থক্য হয়? কারেন্ট। তবে একটি শ্রেণী সমবায়ে বর্তনীতে বিদ্যুৎ সবসময় একই থাকে।
অর্থাৎ সমান্তরাল সমবায়ে ভোল্টেজ একই থাকে এবং শ্রেণী সমবায়ে কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ একই থাকে। গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতি নিম্নলিখিত কারণে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, সেই কারণগুলি আমরা দেখে নিই। একটি বৈদ্যুতিক যন্ত্র যদি কিছু ত্রুটির কারণে কাজ করা বন্ধ করে দেয়, তবে অন্যান্য সমস্ত যন্ত্রপাতিগুলি সঠিকভাবে কাজ করে। এর জন্যই সমান্তরাল সমবায়ে বাড়ির লাইনটি অর্থাৎ বৈদ্যুতিক তারের সংযোগটি করা হয়। এছাড়াও দেখি প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রে পাওয়ার সাপ্লাই লাইনের মতো একই ভোল্টেজ দেওয়া হয়। কারণ কি, সমান্তরাল সমবায়ে যেহেতু ভোল্টেজ সবসময় একই থাকে, তাই সমান্তরাল সমবায়ে তারের সংযোগ করলে প্রতিটি যন্ত্রে একই সংখ্যক ভোল্টেজ দেওয়া যাবে। এবার দেখো আজকে 6 নম্বর জিকে প্রশ্নটি। তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত? অপশন এ মালাবার উপকূল, অপশন বি কোঙ্কণ উপকূল, অপশন সি করমণ্ডল উপকূল, অপশন ডি হলো কচ্ছ উপসাগর। সঠিক উত্তরটি হলো অপশন সি করমণ্ডল উপকূল। তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি করমণ্ডল উপকূলে অবস্থিত। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে উড়িষ্যা রাজ্য কোন উপকূলে অবস্থিত, বা উড়িষ্যা রাজ্য হলো কোন উপকূলের তীরে। ঠিক আছে, সেটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার দেখো, তুতিকোরিন বন্দর বা ভি চিদাম্বরম বন্দর হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি সমুদ্র বন্দর। এটি মান্নান উপসাগরের তীরে অবস্থিত। যেহেতু এখানে বন্দরের কথা এসছে, তাই আমরা গুরুত্বপূর্ণ বন্দরগুলি দেখে নিই। প্রথমে দেখব কান্ডালা বন্দর, যেটি ভারতের পশ্চিম উপকূলে রয়েছে গুজরাট রাজ্যে। পারাদ্বীপ বন্দর পূর্ব উপকূলে রয়েছে উড়িষ্যা রাজ্যে। এবার দেখো মুম্বাই বন্দর পশ্চিম উপকূলে রয়েছে মহারাষ্ট্রে। বিশাখাপত্তনম পূর্ব উপকূলে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। চেন্নাই বন্দরটি পূর্ব উপকূলে রয়েছে তামিলনাড়ু রাজ্যে। কলকাতা বন্দর পূর্ব উপকূলে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। ম্যাঙ্গালোর পশ্চিম উপকূলে কর্ণাটক রাজ্য। তুতিকোরিন পূর্ব উপকূলে রয়েছে তামিলনাড়ু রাজ্য। মানবাগাঁও পশ্চিম উপকূলে গোয়া রাজ্যে রয়েছে। কোচি পশ্চিম উপকূল কেরলা রাজ্য। কৃষ্ণপত্তনম বন্দর পূর্ব উপকূল অন্ধ্রপ্রদেশে রয়েছে। এন্নোর বন্দর পূর্ব উপকূল তামিলনাড়ুতে রয়েছে এন্নোর বন্দরটি। তাহলে আমরা গুরুত্বপূর্ণ বন্দরগুলি দেখে নিলাম। যদি আমাদের এই ক্লাসটি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো পরের প্রশ্নটি হলো, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? অপশন এ বিন্দুসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি অশোক, অপশন ডি হলো হর্ষবর্ধন। সঠিক উত্তরটি হলো অপশন বি বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসেন। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং মৌর্য বংশের দ্বিতীয় শাসক। বিন্দুসার 298 খ্রিস্টপূর্বাব্দ থেকে 272 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের শাসন করেছিলেন। এই বিন্দুসারের উপাধি কী ছিল? অমিত্রাঘাত। এবার দেখে নাও 8 নম্বর প্রশ্নটি। পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? অপশন এ পাকস্থলী, অপশন বি ক্ষুদ্রান্ত, অপশন সি বৃহদন্ত্র, অপশন ডি হলো কোলনে। সঠিক উত্তরটি হলো অপশন বি ক্ষুদ্রান্তে। পাচিত খাদ্যের শোষণ হয়ে থাকে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্ত হলো খাদ্যের প্রধান পাচক এবং শোষক। এই ক্ষুদ্রান্ত 3টি অংশ নিয়ে গঠিত। সেই 3টি অংশ কি? ডেডুনাম অর্থাৎ ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। প্রথমেই দেখে নেব ডিওডিনামের কাজ কি। ডিওডিনাম হলো এটি ক্ষুদ্রান্তের প্রথম অংশ। এটি খাবারের মন্ডাবস্থাটিকে পরিপাক করতে সাহায্য করে। এরপর দেখব আমরা জেজুনাম। জেজুনাম হলো ক্ষুদ্রান্তের দ্বিতীয় অংশ। বেশিরভাগ পুষ্টি এতে ঘটে বা এটির মধ্যে থাকে। আমরা শেষ দেখে নেব ইলিয়াম। ইলিয়াম হলো ক্ষুদ্রান্তের তৃতীয় অংশ। এটি পুষ্টিকে শোষণ করে, যেটি জেজুনাম দ্বারা শোষিত হয়নি। এবার দেখো 9 নম্বর জিকে প্রশ্ন। কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? অপশন এ স্যার স্টাফোর্ড ক্রিপস, অপশন বি লর্ড ওয়াবেল, অপশন সি স্যার প্যাথিক লরেন্স, অপশন ডি এবি আলেকজান্ডার। সঠিক উত্তরটি হলো অপশন বি লর্ড ওয়াবেল। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না নিম্নের লর্ড ওয়াবেল। এবার আমরা ক্যাবিনেট মিশন সম্পর্কিত জিকেগুলি দেখে নিই। ক্যাবিনেট মিশন 1946 সালে 24শে মার্চ নয়াদিল্লিতে পৌঁছেছিল। ক্লিমেন্ট এটলি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি ভারতে ক্যাবিনেট মিশনটি পাঠিয়েছিলেন। এটি একটি 3 সদস্যের মিশন ছিল। এই 3 সদস্য কে কে রয়েছে তাহলে? স্যার স্টাফোর্ড ক্রিপস, স্যার প্যাথিক লরেন্স এবং এবি আলেকজান্ডার। দেখো প্রথমেই দেখে নাও যে লর্ড প্যাথিক লরেন্স তিনি ভারতের রাষ্ট্র সচিব ছিলেন। স্যার স্টাফোর্ড ক্রিপস বাণিজ্য পরিষদের সভাপতি ছিলেন। এছাড়া পরের ব্যক্তি কে ছিলেন? এবি আলেকজান্ডার।
এই সম্পর্কিত আরও কিছু জিকে দেখো। লর্ড ওয়াবেল ক্যাবিনেট মিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন। 1946 সালে 16ই মে ক্যাবিনেট মিশন তার পরিকল্পনাটি প্রকাশ করেছিল। ভারতে একটি অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শ দিয়েছিল এই ক্যাবিনেট মিশন। ভারতের প্রথম অন্তর্বর্তী সরকার 1946 সালে 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে নিযুক্ত হয়েছিল। জওহরলাল নেহরু এই অন্তর্বর্তী সরকারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। তাহলে আমরা ক্যাবিনেট মিশন সম্পর্কিত যাবতীয় জিকেগুলি দেখে নিলাম। যদি ক্যাবিনেট মিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আশা করি তোমরা সবাই পারবে। এবার দেখো আজকের 10 নম্বর প্রশ্নটি। ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে? অপশান এ কৃষি শ্রমিক, অপশান বি বর্গাদার, অপশান সি ক্ষুদ্র চাষি, অপশান ডি হলো সমবায় চাষি। সঠিক উত্তরটি হলো অপশান বি বর্গাদার। ভূমি সংস্কার মূলত বর্গাদারদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে। এবার দেখা 11 নম্বর প্রশ্ন। বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত? অপশান এ আমেরিকা, অপশান বি ব্রিটেন, অপশান সি ফ্রান্স, অপশান ডি হলো সোভিয়েত ইউনিয়ন। সঠিক উত্তরটি হলো অপশান ডি সোভিয়েত ইউনিয়ন। বোকারো ইস্পাত কারখানা সোভিয়েত ইউনিয়নের যৌথ উদ্যোগে স্থাপিত। বোকারো ইস্পাত কারখানা ঝাড়খণ্ডের বোকারো জেলায় অবস্থিত। এটিকে 1965 সালে একটি লিমিটেড কোম্পানি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু এখানে স্টিল প্ল্যান্টের কথা বলেছে তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব স্টিল প্ল্যান্টগুলি সম্পর্কে। প্রথমে দেখে নেব ভিলাই স্টিল প্ল্যান্ট। এই ভিলাই স্টিল প্ল্যান্টটি রাশিয়ার সহযোগিতায় ছত্তিশগড়ে 1957 সালের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দেখব দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্রিটেনের সহযোগিতায় পশ্চিমবঙ্গে 1959 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠিত হয়। বোকারো স্টিল প্ল্যান্ট রাশিয়ার সহযোগিতায় 1964 সালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল। সালেম স্টিল প্ল্যান্ট। সালেম স্টিল প্ল্যান্টটি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তামিলনাড়ুতে প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায়? পশ্চিমবঙ্গের কুলটিতে 1870 সালে প্রথম স্থাপিত হয়েছিল। ভারতের প্রথম বৃহৎ বেসরকারি লৌহ ইস্পাত প্রকল্প কোনটি? টিসকো 1907 সালে যেটি স্থাপিত হয়েছে। এবার আমরা দেখে নিই আজকে 12 নম্বর প্রশ্নটি। ধোলাই করা সোডা কোনটি চলতি নাম? অর্থাৎ কি ধোলাই করা সোডা মানে কাপড় কাচের সোডা, এর চলতি নাম কি? অপশান এ সোডিয়াম কার্বনেট, অপশান বি ক্যালসিয়াম কার্বনেট, অপশান সি সোডিয়াম বাইকার্বনেট, অপশান ডি সোডিয়াম হাইড্রক্সাইড। সঠিক উত্তরটি হলো অপশান এ সোডিয়াম কার্বনেট। কাপড় কাচের সোডার চলতি নাম কি বা সাধারণ নাম হলো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট যার সংকেত হলো Na2CO3, একে ওয়াশিং সোডা বা সোডা অ্যাশ এবং সোডা স্ফটিক নামেও পরিচিত। এবার দেখো 13 নম্বর প্রশ্ন। ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কোন তারিখে? অপশান এ 26শে জানুয়ারি, অপশান বি 25শে মার্চ, অপশান সি 25শে জানুয়ারি, অপশান ডি হলো 1 ফেব্রুয়ারি। সঠিক উত্তরটি হলো অপশান সি 25শে জানুয়ারি। ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে 25শে জানুয়ারিতে। এবার এই সম্পর্কিত কিছু জিকে দেখে নাও। 2011 সাল থেকে 25শে জানুয়ারি 1950 তারিখে অর্থাৎ 1950 সালের 25শে জানুয়ারি ভারতের জাতীয় নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা দেশে প্রতি বছর 25শে জানুয়ারি ভোটার দিবস পালিত হয়। এটি কত সাল থেকে পালিত হচ্ছে তাহলে? 2011 সাল থেকে। দেশে ভোটারদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অবহিত অংশগ্রহণ প্রচারের জন্য এটি প্রচার করা হয়েছিল বা শুরু করা হয়েছিল। এবার দেখো 14 নম্বর প্রশ্ন। ORS এর পুরো কথাটি কি? অপশান এ ওরাল রিকভারি সলিউশন, অপশান বি ওরাল রিল্যাক্সিং সলিউশন, অপশান সি ওরাল রিহাইড্রেশন সলিউশন, অপশান ডি হলো ওরাল রিডাকশন সলিউশন। সঠিক উত্তরটি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটি হলো ORS এর পূর্ণ কথা। আচ্ছা, এবার দেখবো আমরা আজকের শেষ প্রশ্নটি। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? অপশান এ আন্টার্কটিকা, অপশান বি আরব সাগর, অপশান সি ভারত মহাসাগর, অপশান ডি হলো হিমালয়। সঠিক উত্তরটি হলো অপশান এ আন্টার্কটিকা। আন্টার্কটিকাতে রয়েছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী। এবার আমরা এই সম্পর্কিত কিছু জিকে দেখে নিই। ভারতীয় আন্টার্কটিকা প্রোগ্রাম 1981 সালে ভারত সরকার পৃথিবী বিজ্ঞান মন্ত্রক এবং ন্যাশনাল সেন্টার ফর আন্টার্কটিক অ্যান্ড ওশেনিক রিসার্চের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছিল। 1983 সালে ভারত আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত করেছিল। 1983 সালে এই মহাদেশে ভারতের স্থায়ী গবেষণা ঘাঁটি চালু করা হয়েছিল এবং এটির নাম দেওয়া হয়েছিল দক্ষিণ গঙ্গোত্রী। এরপরে 1989 সালে চালু হয়েছিল দ্বিতীয় বেস
অর্থাৎ দ্বিতীয় একটি গবেষণা কেন্দ্র, যার নাম ছিল মৈত্রী। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে প্রিভিয়াস ইয়ারের জিকে ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।